आज থেকে আমি কিছু নিটের জন্য প্রবলেম তোমাদের সলভ করাবো। তো আমি সেই প্রবলেম সলভ করানোর জন্য এররলেস বইটা বেছে নিয়েছি। এখান থেকে নিটের কিছু প্রবলেম সলভ করাবো। তো ইলেকট্রোস্ট্যাটিক্স ক্লাস 12 থেকে শুরু করছি। তো তোমরা প্রবলেমগুলো খুব ভালো করে দেখবে। আর তোমাদের কাছে যদি বই না থেকে ডেসক্রিপশনে প্রশ্নের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্রশ্নগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আমি প্রথম প্রবলেম নাম্বার 10 আমি সব প্রশ্ন দিয়ে দেবো। সব প্রবলেম তো করানো সম্ভব না, অনেক অনেক প্রবলেম আছে। আমি বাছাই করে কিছু প্রবলেম তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা প্রবলেম দিয়েছে, আমি ছবিটা একটু এঁকে রেখেছি, ছবিটা নেই বইতে। বলছে সলিড স্ফিয়ার অফ রেডিয়াস r1, ভেতরটা সলিড স্ফিয়ার, and volume charge density rho equals to charge density, volume charge density, that is charge per unit volume, given by rho 0 by r, and enclosed by a hollow sphere of radius r2 with charge of with negative surface charge density. এটা নেগেটিভ, বাইরেটা হলো স্ফিয়ার, ফাঁপা একটা গোলক দিয়ে ঘিরে আছে, যার চার্জ ডেনসিটি সিগমা নেগেটিভ বলে দিয়েছে, such that the total charge of the system is 0, পুরো সিস্টেমের আধানের মান 0। তো আমাদের যেটা বার করতে হবে, আর আরটা হচ্ছে রেডিয়াল ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার এই অবধি আর ভ্যারি করছে, such that the total charge of the system is 0, পুরো সিস্টেমের চার্জ 0। কি ক্যালকুলেট করতে বলেছে? হলো দ্য রেশিও অফ r2 and r1 কত, চারটা অপশন দিয়েছে, তো আমরা দেখা যায়। তো এখানে পুরো সিস্টেমের আধানের মান যদি 0 হয়, r2 বাই r1 তো বলেছে, হ্যাঁ r2 বাই r1 এর ভ্যালু কত। তো আমাদের তাহলে এই চার্জ, নেট চার্জ মানে কত, দুজনের যে চার্জ সেটা আমাদের বার করে নিতে হবে। তো সলিড স্ফিয়ার, যেটা ভেতরটা সলিড বাইরেটা হলো সলিড স্ফিয়ার এর ক্ষেত্রে তাহলে কত হবে চার্জ? q সমান রো ডিভি। রো ডিভি, রোটা কত থেকে কত অবধি যাবে? 0 থেকে r1 অবধি। রো এর ভ্যালুটা দিয়েছে কত? রো 0 বাই r। আর এখানে যদি আমরা সেন্টার থেকে r ডিসটেন্স একটা ছোট্ট dr থিকনেসের হলো স্ফেরিক্যাল সেল কল্পনা করি, তার ভলিউম হয় কত? dv আমরা লিখতে পারি 4 পাই r স্কয়ার dr। তাহলে এটা চলে গেল 0 টু r1, তাহলে রো 0 থাকলো 4 পাই রো 0 r dr, মানে r স্কয়ার বাই 2, 0 টু r1, তাহলে হলো 4 পাই রো 0 r1 স্কয়ার বাই 2। তাহলে উত্তরটা আমাদের হলো কত? 2 পাই রো 0 r1। তাহলে ভেতরে যে সলিড স্ফিয়ারটা আছে তার চার্জ 2 পাই রো 0 r1 স্কয়ার। আর বাইরেরটার কত হবে? বাইরেরটার সারফেস চার্জ ডেনসিটি মাইনাস সিগমা। তাহলে বাইরেটা আছে, এটা যদি বলি এটা হচ্ছে সলিড, এটা হলো স্ফিয়ারের, হলো স্ফিয়ার যেটা আছে তার চার্জ যদি q2 হয়, তাহলে qটা কত হবে? সিগমা ইনটু মাইনাস সিগমা ইনটু এর ক্ষেত্রফল কত? 4 পাই r2 স্কয়ার। তো এখানে বলেছে নেট চার্জ অফ দিস সিস্টেম ইজ 0, তার মানে q1 প্লাস q2, q1 প্লাস q2 প্লাস 0। তাহলে q1 কত বেরিয়েছে আমাদের? অতএব 2 পাই রো 0 r1 স্কয়ার প্লাস, মানে মাইনাস হয়ে যাবে এটা, মাইনাস 4 পাই r2 স্কয়ার সিগমা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বার করব, চেয়েছে আমাদের r2 বাই r1 টা কত। তাহলে এখান থেকে আমাদের দেখো, মানে লিখতে রো 0 r1 স্কয়ার সমান, তাহলে আসছে 4 পাই 2 পাই কেটে গেল, তাহলে 2 রো r2 স্কয়ার। তাহলে r2 বাই r1 আমাদের চলে আসছে এখান থেকে রুট ওভার রো বাই 2 সিগমা। এখানে চারটে অপশন দেওয়া ছিল, চারটে অপশন রো 0, সরি রো 0 কোথায় গেল? r2 বাই r1 তাহলে আসছে রো 0 বাই 2 সিগমা, অপশন সি। এখানে যে প্রবলেমটা দিয়েছে এটা আমাদের 800 নম্বর পেজে 10 নম্বর প্রবলেম। তো আমরা এটা করে ফেললাম। এরপরে আমরা একটা প্রবলেম করব, 13 নম্বর প্রবলেম। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013 সালে এসেছিল। তাহলে বোঝা গেল প্রবলেমটা, আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। এটা একটা সলিড স্ফিয়ার, যেটা চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি, আধানের আয়তন মাত্রিক ঘনত্ব দেওয়া আছে। আর এটা একটা ফাঁপা গোলক যেটা এনক্লোজড করে আছে এই সলিড স্ফিয়ারটাকে।
হলো স্ফিয়ার এনক্লোজড করে আছে সলিড স্ফিয়ারটাকে, তার সারফেস চার্জ ডেন্সিটি নেগেটিভ সিগমা মাইনাস সিগমা such that the total charge of this system is 0, then calculate the value of R2 by R1 যেটা চলে এলো rho 0 by 2 sigma। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো কি করে আমরা ক্যালকুলেট করলাম। নেক্সট আমরা চলে যাব পরের প্রবলেমে। আমার বইতে প্রবলেম নাম্বার 13, এই প্রবলেমটা ছবিতে বুঝিয়ে দিচ্ছি আর ছবিতে আর ডেসক্রিপশনে তো দিয়ে দেবো বলেছি। তো এরকম দুটো চার্জ দিয়ে দিয়েছে, এদিকে একটা কিউ চার্জ এদিকে একটা কিউ চার্জ, আর এই মিড পয়েন্টে একটা মাস আছে এবং তার চার্জও আছে কিউ, আর এই মাস বলে দিয়েছে ক্যাপিটাল এম, আর এই ডিসটেন্স গুলো বলেছে ডি। এটা 2013 তে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট টেস্ট ছিল। বলছে পার্টিকেল অফ মাস m and charge small q is at rest at the midpoint between two other fixed similar charges each of the magnitude q, প্রত্যেকটা q আধান, and the distance 2d apart, পরস্পর থেকে 2d দূরত্বে আছে। the system is collinear, এরা সরলরৈখিক অবস্থায় আছে, as shown in figure। the particle is now displaced, এই যে মাঝখানে কণাটা সেটাকে ডিসপ্লেসড বাই এ স্মল অ্যামাউন্ট এক্স, ক্ষুদ্র দূরত্ব সরণ করা হবে, টুয়ার্ডস অ্যালং দ্য লাইন জয়নিং টু along the line joining the two charges and is left to itself। আচ্ছা, এর বাঁ দিকে এটাকে x পরিমাণ সরণ করানো হলো, খুব ক্ষুদ্র পরিমাণ x এর মানটা বলে দিয়েছে, এটাকে x পরিমাণ এদিকে সরানো হবে, x পরিমাণ সরানো হবে, এখানে বলেই দিয়েছে x টা much less than d। আচ্ছা, if it will now oscillate about the mean position, আচ্ছা with a time period, এর পর্যায়কাল কত হবে? তাহলে প্রশ্নটা কি হলো, দুটো কিউ আধান, এর মধ্যবিন্দুতে একটা স্মল কিউ আধান আছে যার পরে এটা ইনিশিয়ালি ইকুইলিব্রিয়ামে আছে, এটাকে x পরিমাণ ডিসপ্লেস করা হলো টুয়ার্ডস লেফট, তার ফলে ওটা অসিলেট করতে শুরু করলো, তার মিন পজিশন মানে এখানে ছিল তার সাপেক্ষে অসিলেট করবে, কারণ নেট ফোর্সটা 0 হবে না। ইনিশিয়ালি নেট ফোর্স 0 হলো, এখানে যে এদিকে চলে আসবে নেট ফোর্সটা নট ইকুয়াল টু 0 হয়ে যাবে, তার ফলে সে অসিলেট করবে। আমাদের ক্যালকুলেট করতে হবে টাইম পিরিয়ড অফ অসিলেশন, অপশনগুলো পড়ে আসছে। আচ্ছা, ফোর্সটা ক্যালকুলেট করি। তো যখন এখানে চলে এসেছে, প্রবলেম নাম্বার আমাদের 2 দিচ্ছি, আর বইতে প্রবলেম নাম্বার 13 আমি দেখিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। 13 নম্বর প্রবলেম তোমরা দেখে নেবে, তোমাদের বই থাকলে সেখান থেকে দেখতে পারো, কিংবা আমি ডেসক্রিপশনে কোশ্চেন লিংক দিয়ে দেবো, সেটাও দেখতে পারো। নেট ফোর্স কত হবে? এর বেশি কাছে চলে এসেছে, তাহলে এর নিশ্চয়ই বেশি আকর্ষণ বা বিকর্ষণ করবে, যাই বলুক না কেন। এ যদি এগুলোকে পজিটিভ মনে করি তাহলে বিকর্ষণ করবে এদিকে, তাহলে নেট ফোর্স হবে 1/4πε0 QQ by d minus x whole square minus QQ by d plus x whole square। ওকে, এটা d ছিল এইটুকু, তাহলে d minus x, তাহলে বাকি এখান থেকে এর থেকে দূরত্ব d plus x, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি QQ by 4πε0 d square minus x square whole square, আর এটা আসছে 4dx। এই হলো। এবার এখানে যেহেতু d টা much greater than x or x much less than d, তাই এটাকে আমরা লিখে দিচ্ছি qq by 4πε0 4d, 4টা তাহলে একটা কেটে গেল 4, নিচে তাহলে পাই এপসাইলন হলো, তাহলে d বাই এখানে দেখো d টা যেহেতু বড়, তাহলে এখানে থাকছে d তো থাকবে না, তাহলে x বাই d কিউব হয়ে যাবে। বোঝা গেল? যেহেতু এই কন্ডিশন, তাহলে d স্কয়ার মাইনাস x স্কয়ারটা প্রায় d স্কয়ারের সমান, তাহলে d স্কয়ার হলে d টু দি পাওয়ার 4, তাহলে একটা d কেটে গেল, তাহলে এই দাঁড়ালো, তাহলে এটা হচ্ছে নেট ফোর্স। আর নেট ফোর্স আমরা জানি এই ফোর্সটা কোন দিকে আমরা ডিসকাস করছি, এদিকে। নেট ফোর্সটা কোন দিকে কাজ করবে? উল্টো দিকে। তাহলে নিশ্চয়ই এই যে এর QQ বাই
পাই এপসিলন 0 ডি কিউব ইনটু এক্স। তাহলে এই যে ব্যাপারটা পেলাম, তাহলে সেটা অসিলেশনের ক্ষেত্রে আমরা জানি এটাই হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে ওমেগাটা কত হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিস, তাহলে ওমেগা তাহলে হলো রুট ওভার কিউ কিউ বাই 4 থাকছে না, পাই এপসিলন ডি কিউব। তাহলে টাইম পিরিয়ডটা কত হবে, t মানে 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই রুট ওভার পাই এপসিলন নট ডি কিউব বাই কিউ কিউ। এখানে একটা m আসবে অবশ্যই, নিচে একটা f ইকুয়ালস টু m a করে নিতে হবে, m দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে একটা m চলে আসবে, তাহলে এখানে একটা m আসবে, কারণ আমরা জানি f ইকুয়ালস টু m a। আবার a হচ্ছে ওমেগা স্কয়ার x, তাহলে এটা একটা আমরা যদি m দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যাক্সেলারেশনটা আসছে হচ্ছে এখানে একটা m চলে এলো। তাহলে আমাদের এই হলো উত্তর 2 পাই, আমরা উত্তরটা মিলিয়ে নেব। আচ্ছা, মানে ওরা পাইটা ভিতরে দিয়ে দিয়েছে, তাহলে 2 রুট ওভার এটা হবে পাই কিউব এপসিলন 0 ডি কিউব m বাই কিউ কিউ। এখানে অপশন হচ্ছে পাই কিউব m ডি কিউব এপসিলন 0 ডি কিউব, অপশন সি ইজ কারেক্ট আমাদের এই বইতে যেটা আছে। তার মানে তাহলে প্রবলেমটা বোঝা গেল, তোমরা এমনিও করে নিতে পারো, মুখেই বলে দিচ্ছি। তাহলে এখানে এই টাইম পিরিয়ডটা আমরা ক্যালকুলেট করে ফেললাম। তোমরা দেখে নাও ঠিক করে, আমরা এরপর পরের প্রবলেম চলে যাব। তোমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, একটু নামাতে হবে, হ্যাঁ ঠিক করে দেখে নাও, এরপর আমরা নেক্সট প্রবলেম শুরু করব। নেক্সট যে আমরা প্রবলেমটা করব, প্রবলেম নাম্বার 19। এটা আমাদের এসেছিল দুবার এসেছে বিভিন্ন পরীক্ষায়, তোমরা দেখে নেবে। নেক্সট আমাদের প্রবলেম নাম্বার 3 এবং বইতে প্রবলেম নাম্বার 19 বলছে two charges are at a distance d apart if a copper plate that is conducting medium of thickness d by 2 is placed between them, the effective force will be। তো দুটো আধান দুটো চার্জ, two q charges separated by a distance d in air medium or free space, সেই ক্ষেত্রে ফোর্সটা কত হবে? ইনিশিয়ালি যদি এটাকে যদি আমরা ফ্রি স্পেস ধরি, ফ্রি স্পেসে আছে, তাহলে সেই ক্ষেত্রে ফোর্সটা কত হয় 1/4 পাই এপসিলন 0 q স্কয়ার বাই d, q1 q2 করে দিলাম, জেনারেলাইজ করে ইকুয়াল তো বলে দেয়নি, q1 q2 বাই d স্কয়ার। ওকে, force of attraction or repulsion. Now বলছে if a copper plate which is conducting medium is placed between them whose thickness is d by 2, then effective force। দেখো এর মাঝখানে যে ডিসটেন্স, তার মাঝখানে একটা প্লেট বসিয়ে দেওয়া হলে মাঝখানে বললাম এটা প্লেট, কপার প্লেট। তাহলে এখানে এর থিকনেসটা d বাই 2, তাহলে এয়ার মিডিয়ামে কতটা আছে, এয়ার মিডিয়ামে আছে হচ্ছে d বাই 2 বা ফ্রি স্পেস d বাই 2, আর কপার মিডিয়াম, কপার মানে একটা মেটাল যার তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট k হচ্ছে ইনফাইনাইট। এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। জেনারেলি যেহেতু ইনফাইনাইট, এখানে ফোর্সটা 0 হয়ে যাবে, তো সেটাকে যদি আমাদেরকে কোন একটা ফাইনাইট ভ্যালু দিত তাহলে আমরা কি করে বার করতাম? এই যে সবসময় ইনফাইনাইট কোন একটা মিডিয়াম বললো, অর্ধেকটা দিল, সেই ক্ষেত্রে আমরা প্রবলেমটা কি করে সলভ করব? কে এর মান ধরে বললো সাপোজ 10, তখন আমরা কি করে ক্যালকুলেট করব? তো এখানে এফেক্টিভ ডিসটেন্সটা আমরা কি করে বার করব? তো এটা তো হচ্ছে ফ্রি স্পেস f0, আর কে মিডিয়াম যদি পুরোটা কে মিডিয়াম হতো সেই ক্ষেত্রে কত হতো 4 পাই এপসিলন 0 q1 q2 বাই k d স্কয়ার। তার মানে যদি কোন একটা কে মিডিয়াম ধরা হয় তার ক্ষেত্রে এফেক্টিভ ডিসটেন্সটা হয় এইটা, তো এটাকে আমরা লিখছি 1/4 পাই এপসিলন 0 q1 q2 বাই d ড্যাশ স্কয়ার। তার মানে d ড্যাশড ইকুয়ালস টু আছে √k * d। তার মানে কোন একটা, তার মানে বুঝে গেলাম কে মিডিয়াম যদি থাকে
তার ডিসটেন্স যাই হোক যদি d হয় তার ক্ষেত্রে এফেক্টিভ ডিসটেন্সটা হবে √k * d। তার মানে এই সিস্টেমের ক্ষেত্রে তাহলে এখন এই প্রবলেমের ক্ষেত্রে d এফেক্টিভ কত হবে? d/2 টা তো এয়ার, এইটুকুনি এয়ার, তাহলে d/2 থাকলো প্লাস এটা k মিডিয়াম k ইনটু √k ইনটু d/2। ওকে, যদি কোনো k মিডিয়াম হয় তার ক্ষেত্রে এফেক্টিভ ডিসটেন্সের সূত্র কি √k ইনটু ডিসটেন্স। তো এবার যেহেতু কপারটা হচ্ছে আমরা মেটালিক কন্ডাক্টর বা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল যার k টা ইনফাইনাইট হয় অ্যাজ k টেন্ডস টু ইনফিনিটি বা k টা হলো ইনফাইনাইট, তাহলে d এফেক্টিভ ডিসটেন্স টা কত হবে? ইনফাইনাইট হয়ে যাবে। এফেক্টিভ ডিসটেন্স যদি ইনফাইনাইট হয় তাহলে ফোর্স হয়ে যাবে, তাহলে ফোর্স হচ্ছে 0। তার মানে কোন একটা জেনারেল একটা আমরা রিলেশন একটা শিখে রাখি। তো আমরা কুলম্বের সূত্র শূন্য মাধ্যম পুরোটা কে মাধ্যমে পড়েছি, কিন্তু যদি আংশিক শূন্য মাধ্যম আংশিক কে মাধ্যম হয় তখন আমরা কি করে করব, তো সেটা একটু শিখে রাখি। আমি এখানেই দেখিয়ে রাখছি। তাহলে এই প্রবলেমটার আমাদের অ্যানসার হলো তাহলে কি দুটো আধান আছে সেপারেটেড বাই ডিসটেন্স d। নাও উই প্লেস এ copper plate which is conducting material and whose dielectric constant infinity and thickness d/2 is placed between the space of two charges. We have to calculate the value of effective force between two charges। তাহলে মনে রাখবো কোন একটা মেটালিক কন্ডাক্টরকে যদি দুটো চার্জের মাঝখানে বসিয়ে দিই সেই ক্ষেত্রে আমাদের এফেক্টিভ চার্জ এফেক্টিভ ফোর্স 0 হবে। তার থিকনেস যা হোক না কেন, কারণ মেটালিক কন্ডাক্টরের কে হলো ইনফাইনাইট, তাহলে এফেক্টিভ ডিসটেন্সটা হচ্ছে ইনফাইনাইট। সামথিং বাই ডিসটেন্স দ্যাট ইজ সামথিং বাই ইনফিনিটি মাস্ট বি 0। ওকে, নাও ইফ k নট ইকুয়ালস টু ইনফিনিটি, k যদি ইনফাইনাইট না হয় তখন আমরা কি করব? জাস্ট একটা জেনারেল সূত্র একটু শিখিয়ে রাখি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখব, যত দুটো চার্জ আছে এই ডিসটেন্সটা r, এখানে দুটো চার্জ q1 q2, এর মাঝখানে একটা মিডিয়াম দেয়া হলো k মিডিয়াম, তার থিকনেসটা বলে দিল t, t টা হলো থিকনেস। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফোর্সটা হবে 1/4πε0 q1 q2 বাই, দেখো এয়ারে কতটা আছে r - t প্লাস √k ইনটু t। এটা হচ্ছে যদি পুরোটা কে মিডিয়াম না হয়, পার্শিয়ালি কে মিডিয়াম এন্ড পার্শিয়ালি আমাদের, তাহলে যদি অনেক কটা মিডিয়াম যদি থাকে পরপর সেক্ষেত্রেও আমরা বার করতে পারবো, √k দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এরকম যদি একটা প্রবলেম আমরা ভেবে থাকি তাহলে জেনারেল একটা রিলেশন শিখে রাখি। দুটো চার্জ ধরো দুটো মিডিয়াম আছে, এটা k1 এটা k2, এটা t1 এটা t2, এই দুটো মিডিয়ামে দুটো এখানে একটা চার্জ আছে q1, তাহলে এটা q2, তাহলে এদের মধ্যে ফোর্সটা কত হবে? তাহলে আমরা শিখে গেছি এখন। তাহলে 1/4πε0 এফেক্টিভ ডিসটেন্স কে মিডিয়ামের কত শিখেছি? √k ইনটু ডিসটেন্স, √k ইনটু ডিসটেন্স, দেন ফোর্স q1 q2 √k1 t1 প্লাস √k2 t2 হোল স্কয়ার। আন্ডারস্ট্যান্ড? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা খুব একটা ভালো প্রবলেম, আমাদের ভালো একটা কনসেপ্ট। তো এই কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার রাখতে হবে। তোমরা ভালো করে দেখে নাও, এরপর আমরা নেক্সট প্রবলেম করব। তাহলে আমাদের প্রবলেমের অ্যানসারটা হয়ে গেল 0। নেক্সট আমরা যে প্রবলেম দেখব, প্রবলেম নাম্বার 4। বলছে 3 চার্জেস প্লাস q, small q and plus q placed respectively at a distance 0 d/2 and d। তাহলে প্লেস কোথায় করেছে? প্লাস চার্জ আছে প্লাস q তে, এখানে আছে q, এখানে আছে প্লাস। আচ্ছা, 3 চার্জেস
q small q and q are placed respectively at a distance 0, d by 2 and d from the origin of x axis, that is for এটা origin বলে দিয়েছে, আর এটা পজিটিভ x axis। ওকে, আচ্ছা, if the net force experienced by plus q placed at x equal to 0, এর উপর নেট ফোর্সটা যদি 0 হয়, দেন স্মল q এর ভ্যালুটা কত? x equal to 0 তে যে চার্জটা আছে তার উপর যদি নেট ফোর্স 0, নেট তারপর যেটা q1, this is q2 and this is q2, and according to problem net force on q1 equals to 0, তাহলে এটাকে কে ফোর্স সাপ্লাই করছে, তাহলে q এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, স্মল q ও করছে, ক্যাপিটাল q ও করছে, তাহলে এই কতটা পড়বে? তাহলে নেট ফোর্স যদি 0 হয় তার মানে এই ডিসটেন্সটা d বাই 2, এটা আমাদের d, তাহলে এর জন্য কত? তাহলে q বাই 4 পাই এপসিলন 0 d বাই 2 হোল স্কয়ার প্লাস q বাই 4 পাই এপসিলন 0 d স্কয়ার ইকুয়ালস টু 0। নেট ফোর্স মানে এর জন্য ফোর্স প্লাস এর জন্য ফোর্স, টোটাল ফোর্সটা 0। এটা আমাদের জেইমেন 2019 এ এসেছে কোন একটা সেটে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে, এটা ইকুইলিব্রিয়ামে আছে, তার জন্য নেট ফোর্স 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 4q বাদ বাকি সব কেটে যাচ্ছে, দেখো 4q ইকুয়ালস টু মাইনাস q, তাহলে qটা কত? q এর ভ্যালুটা মাইনাস q বাই 4, দ্যাট ইজ, তাহলে এই সিস্টেমে ইকুইলিব্রিয়ামে আছে মানে এটা 4, নেট ফোর্সটা 0, এফেক্টিভ ফোর্সটা তাহলে আমাদের চলে এলো মাইনাস q বাই 4। নেক্সট একটা প্রবলেম দেখি, প্রবলেম নাম্বার এটা ছিল 4, পরেরটা আমাদের আছে 5 নম্বর প্রবলেম। আমি ডেসক্রিপশনে সব কোশ্চেনগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, যে সেই অনুসারে আস্তে আস্তে করবে। আচ্ছা, suppose the charge of a proton and the electron differ slightly, একটা প্রোটন একটা ইলেকট্রন আছে, well suppose the charge of a proton and the electron differ slightly, one of them minus e, তাহলে ইলেকট্রনটা মাইনাস e ধরলাম, and other e plus delta e, দুটোর মধ্যে সেপারেশনটা কত? ডেল্টা ই। তাহলে বলছে সাপোজ দ্য চার্জ অফ এ প্রোটন এন্ড দ্য ইলেকট্রন ডিফার স্লাইটলি, কতটা ডিফার করছে? ডেল্টা ই। ওয়ান অফ দেম ইজ মাইনাস ই, ইলেকট্রনটা মাইনাস, এন্ড প্রোটনেরটা বলে দিয়েছে ই প্লাস ডেল্টা ই। ইফ দ্য নেট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু হাইড্রোজেন অ্যাটম প্লেসড অ্যাট এ ডিস্টেন্স d much greater than atomic size is 0. Okay, and কি বলে দিয়েছে? if the net electrostatic force and gravitational force between two hydrogen atom placed at the distance d, then delta E is the order of, আমরা কত দিয়ে দিয়েছি সেটা বলে দিয়েছে। আচ্ছা, দুটো হাইড্রোজেন অ্যাটম মানে প্রোটন, তাহলে এর ক্ষেত্রে দুটোর মধ্যে মাস অফ হাইড্রোজেন অ্যাটম বলে দিয়েছে আমাদের 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। আমাদের কি ক্যালকুলেট করতে হবে? তাহলে ডেল্টা ইটা কত আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো, একটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি থাকে? একটা প্রোটন একটা ইলেকট্রন, তার মানে এদের প্রত্যেকের চার্জ যদি বলি তাহলে ডেল্টা ই। তাহলে এদের ক্ষেত্রে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কত? জি, মাস যদি m বলি তাহলে জি m স্কয়ার বাই d স্কয়ার ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসিলন 0 ডেল্টা ই স্কয়ার বাই d স্কয়ার। ডেল্টা ইটা কেন হলো? একটা হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন থাকে, একটা প্রোটন থাকে, তাহলে নেট চার্জ কত? কোন একটা হাইড্রোজেন অ্যাটমের, জেনারেলি অ্যাটমের তো কোনো চার্জ থাকে না, কিন্তু এই ক্ষেত্রে আমাদের বলেছে the charges of proton and electron is slightly differ, দুজনের মধ্যে ডিফার করছে,
এই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে একটা চার্জ থাকছে ডেল্টা ই, তাদের মধ্যে এটা। তাহলে এখান থেকে আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারছি। তাহলে দেখো এখানে আমাদের কি ডেল্টা ইটা চারটা অপশন দিয়েছে, ওটা অফ দ্য অর্ডার অফ, অর্ডারটা কত সেটা ক্যালকুলেট করতে হবে। ডেল্টা ইটা চলে আসছে আমাদের gm স্কয়ার 4 পাই এপসাইলন নট রুট ওভার, এটা আমরা ভ্যালু কত জানি 6.67 10 টু দি পাওয়ার মাইনাস 11, m স্কয়ার করলে আসছে 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 27 স্কয়ার। আমরা একটা কাজ করি, m টাকে বাইরে রাখি, m টাকে বাইরে নিলাম, তাহলে m টা কত থাকলো আমাদের 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 27 রুট g কত হয় 6.67 10 টু দি পাওয়ার মাইনাস 11, আর 4 পাই এপসিলন 0 ভ্যালু কত হয় 1/4 পাই এপসিলন 0 9 * 10 টু দি পাওয়ার 9, এটা 1/9 * 10 টু দি পাওয়ার 9। তাহলে এখান থেকে আমাদের চলে আসছে 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইনটু, আমরা এটাকে যদি মনে করি ধরো 9 দিয়ে কত যায় 7 9 63, তাহলে এটা আমি এরকম করেই রাখি আপাতত 10 টু দি পাওয়ার মাইনাস 20। তাহলে এখান থেকে আমাদের যেটা বেরিয়ে আসবে, এখান থেকে একটা 10 বেরিয়ে আসবে, তাহলে 1.67 ইনটু 10 টু দি, এটা 10 বেরিয়ে এলো মানে মাইনাস 37 ইনটু রুট ওভার 6.67/9। মোটামুটি ওই 10 টু দি পাওয়ার অর্ডারগুলো কত কত দিয়েছে, আমাদের অর্ডার দিয়েছে হচ্ছে -37, এটাই উত্তর হবে, -20 -23 -47। তাহলে আমাদের অর্ডার হলো, তাহলে আমাদের হচ্ছে অফ দ্য অর্ডার অফ, তাহলে যার চারটা অপশন হয় তার মধ্যে উত্তর হলো তাহলে 10 টু দি পাওয়ার -27। এই অর্ডারে আমাদের এত কুলম্ব, এই অর্ডারে ডেল্টা এর মানটা হবে। তাহলে বোঝা গেল জেনারেলি কোনো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কোনো চার্জ না থাকলেও এখানে যেহেতু প্রোটন আর ইলেকট্রনের চার্জটা স্লাইটলি ডিফার করছে, তাহলে কোনো একটা হাইড্রোজেন অ্যাটমে আমরা কি জানি একটা প্রোটন থাকে একটা ইলেকট্রন থাকে, তাহলে নেট চার্জ অফ এনি হাইড্রোজেন অ্যাটম তাহলে আমাদের কত হলো ডেল্টা ই। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম কত, তাদের মধ্যে দুটো গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়াল, আর এফেক্টিভ ফোর্সটা 0 বলেছে, তাহলে আমাদের এখান থেকে ডেল্টা ই পেয়ে গেলাম। খুব একটা ভালো প্রবলেম, এটা আমাদের 2017-তে এসেছিল নিটে, আমরা করলাম। নেক্সট যে প্রবলেম দেখব, প্রবলেম নাম্বার 6। আচ্ছা, বলছেন ইলেকট্রন এন্টার এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, একটা ইলেকট্রন এদিকটা প্লাস, বলছে an electron enter a parallel plate capacitor with horizontal speed u and is found to deflect by angle theta on leaving the capacitor shown। আচ্ছা, এখানে একটা ইলেকট্রন u বেগে প্রবেশ করেছে, যখন বেরিয়ে যাচ্ছে ডিফ্লেক্ট করেছে থিটা কোণে। বলেছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝখানের যে অঞ্চল, এখানে যে আমাদের বুঝতেই পারছি এটা এইদিকে ঘুরে যাবে, জিনিসটা অ্যাকচুয়ালি এরকম ভাবে যাচ্ছে, কারণ এটা প্লাস ওদিকে সরে যাবে, ইলেকট্রিক ফিল্ড ডাউনওয়ার্ড, দেন ইলেকট্রন মুভ করবে আপওয়ার্ড, ওইদিকে বেঁকে যাবে, তাহলে কত ডিফ্লেক্ট করেছে থিটা। এবার বলছে, তাহলে প্রশ্নটার উপরে an electron enter a parallel plate of capacitor with horizontal speed u and is found to deflect by angle theta on leaving the capacitor as shown. It is found that tan theta equals to 0.4. It is found that tan theta equals to 0.4. tan theta এর মানটা 0.4 বলে দিয়েছে। আচ্ছা, and gravity is negligible. If the initial horizontal speed is doubled, যদি প্রাথমিক বেগকে দ্বিগুণ করা হয় তাহলে tan থিটার মানটা কত হবে। তো দেখো এখানে আমাদের কি কি ফোর্স কাজ করে, এখানে অ্যাকচুয়ালি যেটা আমাদের, তাহলে বোঝা গেল প্রবলেমটা, ইউ বেগে যখন প্রবেশ করছে তখন এখান থেকে থিটা কোণে ডিফ্লেক্ট করছে এবং দেখা যাচ্ছে tan থিটার ভ্যালু হচ্ছে 0.4। এবার যদি ইউটাকে দ্বিগুণ করা হয় তাহলে tan থিটার মানটা কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমরা এখানে জানি ফোর্স যেটা হচ্ছে আমাদের কিউই মানে ই ইনটু ই, ইলেকট্রিক ফিল্ড ই, দেন অ্যাক্সেলারেশন কত আসবে ই বাই এম,
then displacement towards x axis, x equals to ut after certain time t, and y equals to half at square towards y axis. This is uniform accelerated motion and this is unified velocity. এই মোশনটার ক্ষেত্রে towards x axis মোশনটা কেমন unified velocity, and uniform এটা হচ্ছে uniform acceleration towards y axis, কারণ এখানে একটা ফোর্স তার উপর কাজ করবে এই ডিরেকশনে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে। ওকে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি y equals to আমাদের হাফ EE by m into x square by u square, half x square by u square। এবার আমরা এখান থেকে যদি tan থিটা মানে তো আমরা জানি y by x, tan থিটা equals to y by x, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো, তাহলে y by x টা করলে কিন্তু আসছে proportional to 1 by y square, tan থিটার ভ্যালুটা আসছে কিন্তু proportional to 1 by y square। তোমরা এখানে ভাগ করে দিও, করতে পারো, কিন্তু এটা ভাগ না করার থেকে এটা বেশি সুবিধা হচ্ছে y by x, তাহলে সেটা চলে আসছে u square proportional। তার মানে tan থিটা বলেছে u টা যদি হয় 2u, তাহলে tan থিটাটা কত হবে inversely proportional to u square, that is tan থিটা, এটা যদি দ্বিগুণ হয় তাহলে এটা হবে 4 ভাগ, তাহলে tan থিটার নতুন ভ্যালুটা হবে if the initial বা horizontal speed is doubled then the value of tan theta will be 0.1, আগে ছিল 0.4, তাহলে 4 ভাগ হয়েছে 0.1। এখানে এটা আছে প্রবলেম নাম্বার 57। তো দেখে নাও, তাহলে আমরা এইভাবে প্রবলেমটা সলভ করে ফেললাম। তাহলে tan থিটার আমরা দেখতে পাচ্ছি এখানে যে tan থিটার ভ্যালুটা সেটা হচ্ছে 1 বাই u স্কয়ারের সাথে প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, u স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে যেহেতু u টাকে দ্বিগুণ করা হলো tan থিটার, তাহলে 1/4 হবে এবং ভ্যালুটা হচ্ছে 0.1। দেখো তোমরা স্পিড দিয়েও ভাবতে পারতে, এখান দিয়ে যখন বেরোবে এদিকে বেগটা একই থাকবে u, কিন্তু এদিকে বেগটা কত হবে 80 হয়ে যাবে। তাহলে এখান থেকে tan থিটা আসছে হচ্ছে 80/u, তাহলে এখানে মানটা বসিয়ে তোমরা করতে পারো। ঠিক আছে, একই রকম ভাবে চলে আসবে। এটা হচ্ছে v equals to u plus 80, এদিকে ত্বরণ আছে তাই এদিকে বেগ হয়েছে, তাই এখানে tan থিটা হচ্ছে 80/u, তাহলে 80/u। আবার এখান থেকে t এর মানটা দেখতে পাচ্ছি h/u, আমাদের a মানে হচ্ছে e/m আর t টা হচ্ছে h/u, দ্যাট ইজ, তাহলে এটা হচ্ছে আমাদের একই জিনিস আসবে, আলাদা কোনো কিছু আসবে না, 80/u আর t এর মানটা h/u বসিয়ে দেবো, তাহলে tan থিটার ভ্যালুটা চলে আসছে প্রপোর্শনাল টু 1 বাই u স্কয়ার, এটা ভাবে করলেও হলো। ঠিক আছে, এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট আমরা যে প্রবলেমটা করব, প্রবলেম নাম্বার 7। Question number 60, charge distribution within a sphere of radius r with a volume charge density rho r দিয়ে দিয়েছে, একটা চার্জ স্ফেরিক্যাল স্ফিয়ার রেডিয়াস r, এর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন বলে দিয়েছে রো r, এটা বলে দিয়েছে হচ্ছে a বাই r স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস 2r by a, where capital A and small a are constant if the total charge of the distribution, if q is the total charge of the distribution, then capital R রেডিয়াসটা কত ক্যালকুলেট করতে হবে। তো আমরা কি শিখেছি, টোটাল চার্জ q মানে কত 0 টু r রো dv। এবার আমরা dv টা কত সলিড স্ফিয়ারের ক্ষেত্রে 4 পাই r স্কয়ার dr, তাহলে রো r টা বসিয়ে দিই এখানে, তাহলে a বাই r স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস e বাই 2 বাই r a, আর এটা কত 4 পাই r স্কয়ার dr, তাহলে 4 পাই আমাদের r স্কয়ার dr হলো, তাহলে 4 পাই a
e to the power 2r by a integration 0 to r dr। ওকে, তাহলে 4 পাই এটা বাইরে চলে এলো, এটা চলে এখান থেকে আমাদের ক্যাপিটাল আরটা এবার ইন্টিগ্রেট করে ফেলবো আমরা। তাহলে 4 পাই a এটা ইন্টিগ্রেট করলে কত আসছে e to the power -2r by a 0 to r, আর এটাকে আমরা করলে আসছে হচ্ছে -a/2 নিচে আসবে, সেটাকে আমি উপরে পাশে লিখে দিলাম -2/a। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 পাই a, এটা অ্যাকচুয়ালি 2 কে হয়ে গেল মাইনাস, তাহলে আপার লিমিট বসালে কত আসছে? আচ্ছা দেখো, আপার লিমিট বসালে এটা আসবে আর লোয়ার লিমিট তো 1 আসবে, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে এটাকে আমি লিখছি 1 মাইনাস e to the power -2r by a। ওকে, এখান থেকে আমরা এটাকে সলভ করব, করে আমাদের উত্তরগুলো একটু দেখে নিই কেমন কি আছে। হ্যাঁ, এরকম একটা ধরনের উত্তর দিয়েছে ওরা, তো এখান থেকে সলভ করে আর এর মানটা বার করব। তাহলে চারটে অপশন আছে, অপশনগুলো তোমরা দেখবে যখন প্রশ্নটা আমি দিয়ে দেবো। আমি এখানটা সলভ করি, তোমরা এখন ইন্টিগ্রেশন জানো, আমি এই হিসেবে ভেঙে দেখালাম না। তাহলে এখান থেকে আমাদের আসছে তাহলে q বাই 2 পাই a, এটা এই সাইডে এলো 1 মাইনাস দিস ইকুয়ালস টু আসছে তাহলে e to the power 2r by a। তাহলে এবার যদি এক্সপোনেনশিয়াল তুলতে হয় তাহলে -2r by a হবে log 1 মাইনাস q বাই 2 পাই a। তাহলে এখান থেকে 8 চলে আসছে -a/2 log 1 মাইনাস q বাই 2 পাই a। ওকে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ওরা উত্তরটা কি ফর্মে দিয়েছে সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, এটা মাইনাসটাকে পাওয়ার তুলে দিয়েছে, যে 1 বাই দিস করে দিয়েছে। তো ওরা যেটা করেছে উত্তর, যে অপশন একটা আছে a/2 log টু দি পাওয়ার -1, তার মানে 1 বাই 1 মাইনাস q বাই 2 বাই a। এটাই অ্যান্সার হওয়া উচিত, এখানে আমাদের অপশনে আছে বিতে, এটাই আমাদের উত্তর। নেক্সট যে প্রবলেমটা দেখবো সেটা আমাদের JEE Main 19 এ এসেছে। প্রবলেম নাম্বার 8, এখানে আছে 61 কোশ্চেন। Let the total charge 2q is distributed in a sphere, solid sphere of radius r with the charge density given by rho r equals to kr। এটা সলিড স্ফিয়ার আছে, এটাকে টোটাল 2q অ্যামাউন্ট চার্জ দেওয়া হয়েছে, যে রেডিয়াসটা 4, এর চার্জ ডেনসিটি বলে দিয়েছে kr, স্মল k r বলে দিয়েছে। আচ্ছা, আর ইজ দ্য ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার থেকে 8টা ভ্যারিয়েশন, তাহলে আমরা এখান থেকে কিউটা পরে বার করছি। আচ্ছা, টু চার্জেস a and b of -q each are placed on diametrically opposite point at equal distance a from the center। সেন্টার থেকে a দূরত্বে দুটো চার্জকে বসানো হলো, একটা -q, এটা -q, এটা a পয়েন্ট, এটা b পয়েন্ট। ওকে, নাও কি বলে দিয়েছে দেখো, if a and b does not experience any force, তাহলে চারটে রিলেশন দিয়েছে, কোনটা এর মানটা বার করতে হবে। তো দেখো কি করব, তো এরা তো যদি a b এর উপর ভাবি, তাহলে b এর উপর ভাবলে কি করবে, রিপালশন। তো এই a ব্যাসার্ধ নিয়ে যদি এটা গোলক কল্পনা করি, সে এটাকে যেহেতু এটা প্লাস কিউ বলেছে, তাহলে এটা আকর্ষণ করবে এর সেন্টার, তাহলে এর উপর এই যতটা রিপালশন করছে, এই এ ব্যাসার্ধের যে গোলক তার যে চার্জ সেটাকে আকর্ষণ করছে, তাহলে নেট ফোর্সটা 0। তাহলে আমরা এবার তাহলে এখানে এর মানটা ক্যালকুলেট করতে হবে। নেট চার্জ এক্সপেরিয়েন্সড বাই a and b ইজ 0, a আর b এর ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে 0। তাহলে আমরা এখানে আগে কিউটা বার করে নিই। তো আমরা 2q লিখতে পারি, কত চার্জ ডেনসিটি এটা, তাহলে কত হবে 0 to r
রো ডিভি, রোটা কত দিয়ে দিয়েছে কে আর, ডিভি মানে কত জানি 4 পাই r স্কয়ার dr 0 টু r, তাহলে কত আসছে এটা কে 4 পাই কে r টু দি পাওয়ার 4 বাই 4, তাহলে আসছে 4 পাই কে r টু দি পাওয়ার 4, এটা 2q এর ভ্যালু পেলাম। এবার এদের মধ্যে যে ফোর্স, আচ্ছা এইটুকুনির মধ্যে কতটা চার্জ আছে, তাহলে এইটুকুনির মধ্যে এই যে স্মল একটা পার্ট ধরে নিয়েছি তার মধ্যে তাহলে চার্জটা কত হবে 0 টু a kr 4 পাই r স্কয়ার dr, একই সূত্র, এটা টোটাল চার্জটা 2q, তাহলে এইটুকুনি অংশের মধ্যে এই সেন্টার অফ চার্জ যদি ধরি এইটুকুনি ক্ষেত্রে এখানে কতটা চার্জ আছে, এটা যদি স্মল কিউ ধরি এখানে স্মল কিউ, ওকে এই ছোট অংশটার জন্য তাহলে সেটা কত আসছে কে আর সরি কে 4 পাই কে 4 পাই কে a টু দি পাওয়ার 4 বাই 4, তার মানে n আসবে, ঠিক আছে। আচ্ছা এটা 4টা কেটে গিয়েছিল, তো এবার দেখি, তো বলেছি a এর উপর বা b এর উপর, আমি b এর উপর করেছি হিসাব, তাহলে b এর উপর a কতটা ফোর্স দিচ্ছে 1 বাই 4 পাই এপসিলন 0, b এর উপর আমি হিসাব করছি, তাহলে এর জন্য কতটা বিকর্ষণ কাজ করবে q বাই 4 স্কয়ার ইকুয়ালস টু এই পয়েন্ট চার্জটা মানে এইটুকুনি যে স্ফিয়ার এর ব্যাসার্ধের যে স্ফিয়ার সে কতটা অ্যাট্রাকশন করবে 1 বাই 4 পাই এপসিলন 0 q স্মল q বাই a স্কয়ার, তাহলে এটা কেটে গেল, তাহলে একটা q কেটে গেল, তাহলে q বাই আমাদের ঠিকই আছে, মানে আমারটা 8 অনিত আছে, তাহলে 4 পাই a স্কয়ারটাও কেটে দিলাম, তাহলে q বাই 4 ইকুয়ালস টু আসছে আমাদের কিউটা তাহলে কত আসছে পাই কে a টু দি পাওয়ার 4। আচ্ছা এবার কিউ এর মানটা এখান থেকে পেয়েছি কত সেটা বসিয়ে দেবো, তাহলে অতএব আমরা লিখতে পারি, বোঝা গেল তাহলে প্রবলেমটা, এটা খুব ভালো প্রবলেম দিয়েছিল, তাহলে এখানে কিউ এর মানটা বসিয়ে এটা বার করতে হবে, তাহলে কিউটা কত আসবে তাহলে পাই কে আর টু দি পাওয়ার 4 বাই 8, কিউটা কত সামথিং বাই এটা বাই 2, তাহলে এটা বসিয়ে দিই বাই 4, তোমার আসছে পাই কে a টু দি পাওয়ার 4, ওকে। তাহলে আমাদের a টা তাহলে পাই কেটা কেটে গেল, তাহলে a টু দি পাওয়ার 4 আসছে r টু দি পাওয়ার 4 বাই 8, তাহলে a চলে আসছে r বাই 8 টু দি পাওয়ার 4 না 1/4। আমরা একটু প্রবলেমের অ্যানসার গুলো দেখে নেব আমাদের, হ্যাঁ এটা আসছে আমাদের r টু দি পাওয়ার 1 মাইনাস 1/4 ইনটু ক্যাপিটাল R, মানে অপশন আছে, এটা আমাদের জেইমেন 2019 এর ছিল, প্রবলেমটা আমরা সলভ করলাম। এরপর প্রবলেম নাম্বার 62, আমি লাস্টের দিকের গুলো রিসেন্ট ইয়ারের গুলো বেশি করে করাচ্ছি, এই টাইপের প্রবলেমই এখন বেশি আসে। 62 এটা নিট 2019 এর প্রবলেম, দেখে নাও তাহলে প্রবলেমটা কি করে আমরা সলভ করলাম। নেক্সট প্রবলেম নাম্বার 9, আজকে আমরা ইলেকট্রিক ফিল্ড এন্ড ফোর্স থেকে প্রবলেম করছি, নেক্সট দিন করব পোটেনশিয়াল থেকে। আচ্ছা প্রবলেম নাম্বার 9, এটা হচ্ছে 62 তে আছে, আমি ছবি দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা কোশ্চেনের লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আচ্ছা 2 পয়েন্ট চার্জ A and B having charges plus q and minus q, আচ্ছা দুটো পয়েন্ট চার্জ, আমি ডিসটেন্সটা ধরে নিলাম A আর B, এর প্লাস q চার্জ বলে দিয়েছে, এর বলেছে মাইনাস q, ওকে। respectively are placed at a certain distance apart, বললাম এরা r দূরত্বে আছে, আর এদের মধ্যে apart and a force acting between them is F, তাহলে এটা কত কনস্ট্যান্টটা লিখলাম 1 বাই 4 পাই এপসিলন 0 q স্কয়ার বাই r স্কয়ার, ওকে। এবার কি বলছে, if 25% চার্জ অফ A is transferred to B, আচ্ছা A থেকে যদি
25% চার্জ বি তে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে কত ফোর্স কাজ করবে? এটা খুবই সহজ প্রবলেম, তোমরা বুঝতেই পারছো। তো 24% যদি চার্জ 25% চলে যায়, মানে 25%, মানে 1/4 অংশ চলে যায়, তাহলে এর কত থাকবে? 3q/4। আর এটা কত হবে? -q প্লাস q/4। ওকে, q/4 বিয়োগ হলো, এ থেকে গেল। তাহলে এখন এখানে ফোর্স যদি f ড্যাশ ধরি, তাহলে সেটা কত আসছে? 1/4πε0 3q/4 ইনটু, এটা আসবে আমাদের -3q/4, তাই তো? মানে সে 3q/4 লিখবো, বাই হচ্ছে r²। 8 এর কোনো চেঞ্জের কথা কিছু বলেছে না, আর কিছু বলেনি। তাহলে আমাদের ফোর্সটা চলে আসছে 9/16। 3 3 9 4 4 16, বাকিটা তো একই আছে, তাহলে 9/16। তাহলে অপশন এখানে আসছে 9/16 এর, দ্যাট ইজ অপশন সি ইজ কারেক্ট। ওকে, তো আমরা এই প্রবলেমটাও করে ফেললাম। আমরা লাস্টের দিকে যে কটা প্রবলেম দিয়েছে করে ফেলেছি। এরপর আমরা একটুখানি আগের দিকে যাই। দেখে নাও তো আমরা প্রবলেমটা ঠিক করে। তাহলে দুটো চার্জ, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, আর দূরত্ব ছিল, তখন তাদের মধ্যে ফোর্স কাজ করছিল এফ। এবার এ থেকে 25% চার্জ বিকে দেওয়া হলো, তাহলে তার ক্ষেত্রে কত ফোর্স কাজ করবে? তখন তাহলে চলে এলো 9/16 ইন্টু এফ। এরপর আমরা নেক্সট চলে যাব প্রবলেম নাম্বার 10। প্রবলেম নাম্বার 10 এ আমাদের একটা ছবি দিয়ে দিয়েছে, ছবি দেখে নিই। -q3, এই ডিসটেন্সটা a বলেছে, এটা অ্যাঙ্গেলটা থিটা বলে দিয়েছে। আর এখানে একটা পয়েন্ট, এটা ডিসটেন্সটা b বলে দিয়েছে। আর সেন্টার আছে -q1, আর এখানে আছে +q2। একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, যদি ক্যালকুলেট করতে বলেছে। The x component of force on -q1, x component of force on -q1 is proportional to which? চারটা অপশন। তো দেখো q3 -q3 কে রিপালশন করবে এদিকে, -q3 একে রিপালশন করবে, আর a অ্যাট্রাকশন করবে। ওকে, আকর্ষণ করবে, বিকর্ষণ করবে। তাহলে তাহলে নেট ফোর্সটা কত হবে? এর একটা কম্পোনেন্ট, মানে এটা যদি থিটা হয়, তাহলে এটা হবে বরাবর হবে তাহলে এফ। তাহলে নেট ফোর্স যেটা আসছে, এটাকে যদি এফ ড্যাশ বলি, তাহলে নেট ফোর্স টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস, আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্সের কার প্রপোর্শনাল সেটা বার করতে হবে। তাহলে কত আসছে? a প্রাইম প্লাস f21। a প্রাইমটা হচ্ছে f13, এটা সাইন কম্পোনেন্ট বুঝতেই পারছি, তাহলে sin থিটা প্লাস f21। ওকে, না আমরা এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে ফেলি। তাহলে আমি কনস্ট্যান্ট আর লিখছি না, 1/4πε0, ওটা তো যদি থাকে আমরা দেখে নেব। সামনে একটা চলো আমি ঠিক কমন নিয়ে লিখে রাখি। আচ্ছা, f13 টা কত? q3 q1 বাই a স্কয়ার sin থিটা, q3 q1 বাই a স্কয়ার, ডিসটেন্সটা a, আর এদের মধ্যে কাজ করছে প্লাস, দুটো যেহেতু একই দিকে, q1 q2 বাই b স্কয়ার। ওকে, তাহলে এখানে আমাদের যে অপশনটা দিয়েছে, তাহলে এখানে আমরা কিছু কমন পাচ্ছি। q1 টা কমন গেল, q1 কমন গেলে q1 বাই 4πε0, উত্তরটা যেভাবে দিয়েছে q2 বাই b স্কয়ার প্লাস q3 sin থিটা বাই a স্কয়ার। তাহলে কার প্রপোর্শনাল হলো? এই যে ব্র্যাকেটের জিনিসটা, এটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ,
ব্র্যাকেটে যে জিনিসটা এলো একটু নামিয়ে দিই, ব্র্যাকেটে যে জিনিসটা এলো তার সাথে প্রপোর্শনাল। তাহলে এখানে হচ্ছে প্রবলেম নাম্বার 36, তাহলে q2 বাই বি স্কোয়ার প্লাস q3 বাই a স্কোয়ার সাইন থিটা এর সঙ্গে বলেছে the x component of force on minus q1 is proportional to, কার সাথে এটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরে নেওয়া হবে, তো q1 টা চার্জের ভ্যালু তো ভ্যারিয়েবল নয়, তাহলে এটার সাথে প্রপোর্শনাল হবে। ওকে, আচ্ছা এরপরটা দেখি কি বলেছে। নেক্সট প্রবলেম নাম্বার 11, আগেটা ছিল প্রবলেম নাম্বার 36, তোমরা দেখে নেবে, উঠিয়ে দেবো। 37 আমরা এখানে এবার করব। With two identical ball having like charges and placed at a certain distance apart repel each other with a certain force, দুটো আইডেন্টিক্যাল বল মানে একই রকম চার্জ আছে q, সার্টেন ডিসটেন্সে আছে, তারা পরস্পরকে বিকর্ষণ করছে, রিপালস ফোর্স অফ রিপালশন তাহলে কত হবে 1/4πε0 q স্কয়ার বাই r স্কয়ার, the initial force. Okay, they are brought in a contact and then removed each other, পরস্পর থেকে দুটো চার্জ ইকুয়াল নয়, তাহলে একটা আমরা দিলাম q1 এটা q2, দুটো চার্জ ইকুয়াল বলে দেয়নি। আচ্ছা, তারা পরস্পরকে স্পর্শ করা হলো এবং পরস্পর থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো। they are brought at a contact and then removed apart at a distance equal to the half their initial separation, the force of repulsion between us. এরপর কি করা হয়েছে, এই দুটোকে কন্টাক্ট করে আগের দূরত্বের অর্ধেক দূরত্বে নিয়ে আসা হয়েছে। তাহলে এখন এর চার্জ কত, দুটো টোটাল চার্জ, কন্টাক্ট মানে কি চার্জটা ডিস্ট্রিবিউট হবে, তাহলে এভারেজ হয়ে যাবে। তাহলে এই চার্জটা হচ্ছে q1 প্লাস q2/2, এরও এখন q1 প্লাস q2/2। আচ্ছা, তো এখন এদের মধ্যে ফোর্স হলো এক্সট, তাহলে সেটা কত হবে 1/4πε0 q1 প্লাস q2/2 হোল স্কয়ার বাই r স্কয়ার বাই 4। আচ্ছা, এখন কি বলে দিয়েছে, কোথায় গেল প্রশ্নটা, হ্যাঁ, they are brought in contact and they moved apart at a distance equal to the half of the initial separation, প্রাথমিক দূরত্বের অর্ধেক দূরত্বে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হলো, স্পর্শ করালে মোট যে চার্জ সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, যেহেতু এরা আইডেন্টিক্যাল বল বলে দিয়েছিল। আচ্ছা, এখন যে ফোর্সটা কাজ করছে বলছে the force of repulsion between them increased 4.5 times is comparison with the initial value. f ড্যাশটা বলে দিয়েছে, f ড্যাশ বলেছে হচ্ছে 4.5f। ওকে, তাহলে কি ক্যালকুলেট করতে, the ratio of the initial charge of the ball, তাহলে এদের তাহলে এখানে তাহলে q1 বাই q2 টা কত, তাহলে প্রথমে তারা r ডিসটেন্সে ছিল, তাদের সে টাচ করে r/2 দূরত্ব নিয়ে যাওয়া হলো, তাহলে rটাকে দিয়ে আছে, তাহলে এটা আসছে 1/4πε0 q1 প্লাস q2 হোল স্কয়ার বাই r স্কয়ার। তো এখন কি বলে দিয়েছে, তাহলে আমাদের এখন যেটা বলে দিয়েছে ইনিশিয়ালি যে ফোর্স তার থেকে 4.5 টাইমস ফাইনাল ফোর্স, তাহলে q1/q2 রেশিওটা কত, তাহলে আমরা সেই ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে এই কনস্ট্যান্টটা লিখছি না, তাহলে q1 প্লাস q2 হোল স্কয়ার বাই r স্কয়ার ইকুয়ালস টু তাহলে 4.5 q1 q2 বাই r স্কয়ার। তাহলে এখানে r স্কয়ারটা কেটে নেব, তাহলে এখানে লিখছি হচ্ছে q1 মাইনাস q2 হোল স্কয়ার এমনি অর্ডার ভেঙে পড়ি, তাহলে q1 স্কয়ার যোগ q2 স্কয়ার প্লাস 2q1 q2, আমাদের রেশিওটা বার করতে হবে, তো আমরা সেইভাবে তৈরি করে নেব ইকুয়েশনটা 4.5 q1 q2। তাহলে এখানে আসছে এটাকে যদি আমরা q2 তাহলে q1 স্কয়ার যোগ q2 স্কয়ার মাইনাস 2.5 এটাকে এদিকে নিয়ে নাও, q1 q2 সমান 0। তো আমরা একটা কাজ করি, এটাকে একটু সাজিয়ে নিই, আমরা এটাকে সাপোজ q2 দিয়ে q2 স্কয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা আসছে কত, মানে q1/q2 দরকার, তাহলে q1/q2 স্কয়ার প্লাস 1 মাইনাস 2.5 q1/q2।
এবার q1 বাই q2 টাকে আমরা x ধরে নেব, সাপোজ x। তাহলে ইকুয়েশনটা আমাদের যেটা চলে এসেছে, তো দেখে নাও তোমরা কি করে ইকুয়েশনটা এলো। তাহলে ইনিশিয়াল ফোর্স এটা, যখন তারা টাচ করে r/2 ডিসটেন্স নিয়ে যাওয়া হচ্ছে তখন ফোর্স এটা, তাই ফাইনাল ফোর্সটা ইনিশিয়াল ফোর্সের 4.5 টাইমস। তাহলে সেখান থেকে আমরা এই রিলেশনটা পেলাম, এখান থেকে সলভ করব, 3 ধর আচার্য লাগিয়ে সলভ করে q1 বাই q2 টা বার করব। এটাকে মুছে দিচ্ছি। তাহলে এটাকে সাপোজ x, তাহলে ইকুয়েশনটা আমাদের চলে x স্কয়ার মাইনাস 2.5x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x চলে আসছে কত, 2.5 প্লাস মাইনাস 2.5 স্কয়ার মানে 6.25 মাইনাস 4ac দ্যাট ইজ মাইনাস 4/1। ওকে, তাহলে 2.5 প্লাস মাইনাস এটা কত আসছে 2.25 মানে 1.5 বাই 1 বাই 2a, সরি 1 কেন 2। আচ্ছা, তাহলে দুটো অ্যানসার আসতে পারে। তাহলে একটা উত্তর আসছে কত, যোগটা ধরলে আসছে 2 আর একটা আসছে হাফ। তাহলে রেশিওটা কত হতে পারে, তাহলে q1 বাই q2 দুটো ভ্যালু পেলাম, তোমরা দেখতে পাচ্ছ ঠিক করে। হ্যাঁ, তাহলে q1 বাই q2 দুটো ভ্যালু চলে এলো। আমাদের অপশন কি কি ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল, 6। তাহলে 2 উত্তরটাই হবে। 2ও হতে পারে হাফ, এটা বড় বা এটা ছোট, এর একটা ব্যাপার হতে পারে। q1 q2 দুটো কোনটা বড় কোনটা ছোট বলে যায় না, 2 হাফ দুটোই হতে পারে। তাহলে উত্তরটা হচ্ছে 2। আচ্ছা, নেক্সট 38। প্রত্যেকটা প্রবলেম ভালো, জেই মেন নিট দুটোর জন্যই দরকার। আমি যদিও শুধুমাত্র নিট লিখে রেখেছি, এগুলো জেই মেন, কিন্তু জেই মেনের প্রবলেমগুলো করাচ্ছি। প্রবলেম নাম্বার 12, কোশ্চেন নাম্বার 38। Four charges equal to -2 placed at a four corner of a square and a charge A at the center. If the system is in symmetry or equilibrium, then value of q। চারটে -q চার্জ একটা স্কয়ারের কর্নারে রাখা হয়েছে, এটা -q -q। ওকে, চারটে কর্নারে চারটে চার্জ রেখেছে আর এদের সেন্টারে রেখেছে একটা q চার্জ। আর সাইডটাকে আমরা l ধরে নিলাম। তাহলে এটা কত হবে, এই ডিসটেন্সটা হবে l√2 মানে l বাই √2 মানে a b c d, এটা o সেন্টার। এবার বলছে if the system is in equilibrium then the value of small q। আমরা কি জানি যে কোন একটা কর্নার চার্জের উপর নেট ফোর্স 0 হবে। তো দেখো এর জন্য এদিকে একটা ফোর্স, এটার জন্য এদিকে একটা ফোর্স, আর এটার জন্য এদিকে একটা ফোর্স, এটা F1 এটা F2 এটা F3। এই তিনটে যে রেজাল্টেন্ট ফোর্স সেটা যদি এটা ধরি, সেটা ইকুইলিব্রিয়ামে আছে মানে সেইটাকে ব্যালেন্স করবে এর জন্য যে ফোর্সটা সেটা, বা নেট ফোর্সটা 0। ওকে, তাহলে নেট ফোর্স আমরা বার করছি এর উপর F net on A, বা সেটা F net বা যেটা আমরা F A বার করছি সেটা কত আসবে। আচ্ছা, কনস্ট্যান্টটা 1/4πε আমি লিখব না। আচ্ছা, এই দুজনের F1 টা কত হচ্ছে, F1 একটু সমকোণে আছে, তাদের রেজাল্ট্যান্ট এদিকে থাকবে F12, তার সঙ্গে F3 যোগ। তাহলে F12 টা কত হবে, তাহলে F12 প্লাস F3 প্লাস এটাকে বললাম F4, তিনটের যোগফল 0 হবে। ওকে, F1 একটু লব্ধি F12, এর যে রিপালশন প্লাস F3 গুলো একই দিকে, প্লাস এর যে ফোর্স, তিনটে ফোর্স সব কটা ফোর্স 0। এফেক্টিভ ফোর্স A পয়েন্টে মাস্ট বি 0 when the system is in equilibrium। তুমি এটা B ধরেও করতে পারতে, C পারতে, D যে কোনো একটা পয়েন্ট ধরে করতে পারতে। তাহলে F1 টা কত হবে, এই দুটো ফোর্স কত, q²/l²। আচ্ছা, এটাও q²/l² সমকোণে আছে কিন্তু √2। ওকে, এটাও এই ফোর্সটাও F, এটাও F, তাহলে সমকোণে থাকলে কত হবে, f² যোগ f² দ্যাট ইজ f√2। তাহলে একটা কত এসেছিল q²/l² ইনটু √2 হলে f12, মানে f12 টাকা কি, f1 আর একটু লব্ধি রেজাল্ট্যান্ট। f3 টা কত হবে q² এটা হচ্ছে l√2, পুরোটা l√2 দ্যাট ইজ 4l²। আর এটা কত হবে
কিউ কিউ বাই এল স্কয়ার বাই 2, এই তিনটার যোগফলটা হবে 0, এই তিনটার যোগফলটা হবে 0, এটা মাইনাস কিউ। তাহলে এখান থেকে আমাদের কিউটা স্মল কিউটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এখান থেকে আমরা 2q বাই 2q এল স্কয়ারটা কেটে গেছে, তাহলে 2q সমান আসছে মাইনাস কিউ রুট 2 মাইনাস কিউ বাই 4, একটা করে কিউ কেটে দিয়েছি, তাহলে কিউটা চলে এলো আমাদের কিউ বাই 2 রুট 2 প্লাস 4 নাকি, সরি এটা তো হচ্ছিল এল রুট, এটা 2l স্কয়ার। অপশনটা আমরা দেখব। ও আচ্ছা, এখানে ওরা লসাগু করে দিয়েছে, তাহলে আসছে মাইনাস কিউ বাই 4 2 রুট 2 প্লাস 1। অপশন আছে এখানে, অপশন কততে দিয়েছে উত্তরটা? অপশন এ ইজ কারেক্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের কিউ এর ভ্যালু, যেটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আস্তে আস্তে আমরা অনেক কটা প্রবলেমই করছি, 12টা প্রবলেম করে ফেলেছি। আচ্ছা, 39 নম্বর প্রবলেম। সব প্রবলেম তো করানো যায় না, কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আমি দেখিয়ে দেবো, তোমরা চেষ্টা করবে বাড়িতে নিজেরাও বিভিন্ন বই থেকে, তোমরা যে বই ফলো করো। ওকে, 39 প্রবলেম নাম্বার 13, আমাদের টাইমটা একটু দেখে নেবো আমরা। ঠিক আছে, an infinite number of charges of 1 microcoulomb each are placed, এটা x equal to 0 1 2 4 8 1 2 4 8, এভাবে ইনফাইনাইট অবধি বিস্তৃত আছে প্রত্যেকটা কিউ চার্জ। কিউ চার্জের ভ্যালুগুলো বলে দিয়েছে 1 মাইক্রোকুলম্ব। ওকে, তাহলে এখানে ইনফাইনাইট সিরিজ আমাদের কাজে লাগাতে হবে। আচ্ছা, if a charge of 1 coulomb is placed is kept at the origin, then what is the net force acting on 1 coulomb charge? তো কেন্দ্রে এখানে একটা 1 কুলম্ব আধান রাখা আছে, তাহলে এর উপর কত ফোর্স? তো ফোর্স বার করতে গেলে ফোর্স অন 1 কুলম্ব চার্জ ইকুয়াল টু কিউই। এই চার্জটা কত দিচ্ছে 1, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে, তাহলে সেটা কত হবে? তাহলে 1 ইনটু 1/4πε0, দেখ কিউ বাই 1, এগুলোকে মিটারে দিয়েছে। ওকে, আমি মিটারই ধরে নিচ্ছি, দিয়ে দেয়নি। কিউ বাই 1 স্কয়ার প্লাস কিউ বাই 2 স্কয়ার প্লাস কিউ বাই 4 স্কয়ার প্লাস কিউ বাই 8 স্কয়ার। ওকে, কিউটা কত 1 মাইক্রোকুলম্ব, তাহলে 1/4πε0 ভ্যালু হচ্ছে 9 × 10⁹। কিউটা কমন নিলাম, তাহলে 10⁻⁶। এটা কত আছে 1 প্লাস 1 এর 4 প্লাস 1 এর 4 স্কয়ার প্লাস 1 এর 4 কিউব, 8 স্কয়ারকে 4 কিউব লেখা যায়। তাহলে দেখো অসীম গুণোত্তর শ্রেণী আমাদের চলে এসেছে, ইনফাইনাইট সিরিজ। তাহলে এটা আসছে 9000 ইনটু 1/1 মাইনাস 1/4, 1 এর 4 করে গুণ হয়েছে, তাহলে 1/1 মাইনাস r করে গুণ হলে, তাহলে এখান থেকে আমাদের যে অ্যানসারটা আসছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে কত আসছে 36/3 মানে 12000, 12000 নিউটন। উত্তরটা কি আছে? হ্যাঁ, অপশন বি ইজ কারেক্ট। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 13, এন্ড এই বইতে যে নাম্বার হচ্ছে আমাদের 39 নম্বর কোশ্চেন, সেটা আমরা করলাম। ওকে, তোমরা দেখে নাও ঠিক করে কি করে হিসাবটা করা হলো। F = QE। তাহলে বাকি যতগুলো ইনফাইনাইটলি স্প্রেড চার্জগুলো আছে, প্রত্যেকটা চার্জের জন্য আমরা অরিজিনে ইলেকট্রিক ফিল্ড বার করেছি, তার রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড E, দেন ফোর্স = QE। সেই সূত্র ব্যবহার করে আমরা এফেক্টিভ ফোর্স at the origin or effective force on 1 coulomb charge which is placed at the origin আমরা সেটা ক্যালকুলেট করে ফেলেছি, এবং সেটা হচ্ছে 12000
নিউটন। আজকে আমাদের লাস্ট প্রবলেম একটা করব, দিয়ে আজকে আলোচনা আমরা শেষ করব। 43 নাম্বার প্রবলেম এখানে। আমার ইচ্ছে ছিল 20টা করা, কিন্তু টাইমটা অনেকটা লেন্দি হয়ে যাবে। 14 থাক। বলছে the line A dashed on a charged infinitely conducting plane which is perpendicular to the plane of the paper. আচ্ছা, এটা একটা প্লেন ধরে নি। ওকে, হয়েছে। The plane has surface density of charge sigma. B is a ball of mass m with a light charge of magnitude q. B connected by a string from the point on line, এটা হচ্ছে A dashed, একটা B পয়েন্ট আছে, B পয়েন্ট আছে। B is a ball of mass m which is a light charge মানে q charge. B is connected by a string from a point. B একটা বল যেটা একটা স্ট্রিং এর সাহায্যে কানেক্ট করা আছে। আচ্ছা, the tangent of the angle theta from between the line A dash and the string, tan theta টা কত হবে? স্ট্রিংটা দেখো, এই যে লাইনটা তার এই যে একটা প্লেন বলে দিয়েছে, এখানে এটা অ্যাকচুয়ালি একটা প্লেন, ওকে, এটা প্লেন, যে প্লেনটা খাতার তলের সঙ্গে লম্ব দিকে আছে। একটা চাপটা যদি একটা সিগমা হলো সারফেস ডেনসিটি, ওকে। এবার যদি ওখানে একটা বি বলকে আমরা কানেক্ট করে দিই কিউ চার্জ, তাহলে ওর উপর একটা রিপালশন ফোর্স কাজ করবে, বিকর্ষণ বল, কারণ এর জন্য যে তড়িৎ ক্ষেত্র, এর যে তড়িৎ ক্ষেত্র এদিকে কাজ করবে, এদিকে এমজি বল কাজ করবে, তার জন্য এখানে একটা থিটা। তো আমাদের কি ক্যালকুলেট করতে বলেছে? ট্যান থিটার মানটা কত? ইলেকট্রিক ফিল্ড, ওকে। ট্যান থিটার ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো এদিকে টেনশন, তাহলে আমরা জাস্ট উল্টা রাখছি। এদিকে একটা ফোর্স কাজ করছে কিউই, এদিকে এমজি, ওকে। এদিকে টি, এটাকে আমরা প্লেনের সঙ্গে থিটা বলেছে, থিটা তার ট্যান, তাহলে এদিকে হচ্ছে টি কস থিটা, এদিকে টি সাইন থিটা। আমরা কি লিখতে পাচ্ছি? টি সাইন থিটা ইকুয়ালস টু কিউই, আর টি cos থিটা ইকুয়ালস টু হচ্ছে mg। তাহলে sin tan থিটা চলে এলো mg না qv বাই mg। আচ্ছা, এবার এখানে কি উত্তরটা দিয়েছে একটু আমাদের দেখতে হবে। আচ্ছা, সিগমার ফর্মে দিয়েছে। ইলেকট্রিক ফিল্ড আমরা জানি কত? সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে q সিগমা বাই 2 এপসাইলন নট mg। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আমাদের যেটা বলেছিল তাহলে বোঝা গেল, একটা হচ্ছে a ড্যাশ একটা ইনফাইনাইটলি প্লেন যার চার্জ ডেনসিটি সিগমা, যেটা হচ্ছে প্লেন অফ পেপারের সঙ্গে পারপেন্ডিকুলার। a ড্যাশ এর উপর একটা পয়েন্ট থেকে একটা বল b বল, যেটা হচ্ছে b বল, যার মাস m এবং চার্জ q, সেটাকে রাখা হয়েছে। তার জন্য রিপালশনের জন্য যে অ্যাঙ্গেল করবে তার ট্যানজেন্টের ভ্যালু কত? তাহলে আমরা পেয়ে গেলাম অ্যানসার আমাদের q সিগমা বাই 2 এপসাইলন 0 mg, ওকে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কতখানি, তার উপর রিপালশন ফোর্স এবং তার ট্যানজেন্টের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তো এখানে যেটা থিক কন্ডাক্টিং প্লেন বলেছে, থিকনেস থাকলে এটা সিগমা বাই 2 এপসাইলন 0 জায়গায় এপসাইলন 0 তোমরা করতে পারো। এটা আমি থিকনেসটা 0 ধরে নিয়েছি, থিকনেসটা 0। এবার যদি ইফ t greater than 0, তাহলে সেই ক্ষেত্রে এটা কত হতো? সিগমা বাই এপসাইলন 0।
তখন উত্তরটা কত আসতো তাহলে? সেক্ষেত্রে ট্যান থিটাটা কত হতো? কিউ ইন্টু সিগমা বাই, তোমরা এটাই অ্যান্সার করতে পারো, তোমাদের অ্যান্সার এটাই হওয়া উচিত। আমি এটা পাতলা প্লেন ধরলে কি হবে, এবং প্লেনটাকে মোটা কন্ডাক্টিং যেহেতু বলেছে এখানে বলেছে দ্য লাইন এ ড্যাশ ইন অন এ চার্জ ইনফাইনাইটলি কন্ডাক্টিং, কোন একটা পরিবাহী তলের বাইরে তো যে তড়িৎ ক্ষেত্র হয় সেটা সিগমা বাই এপসাইলন 0, এটা আমি একটা প্লেট ধরে করেছিলাম, তার ক্ষেত্রে সিগমা বাই 2 এপসাইলন 0 তোমরা জানো। ঠিক আছে, তো প্রবলেমগুলো আমরা বেশ কিছু প্রবলেম করলাম, তো নেক্সট ভিডিওতে আমরা পোটেনশিয়াল থেকে প্রবলেম করব। তোমরা প্রবলেমগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার ইচ্ছা আছে কিছু এবার নিট বা এই ধরনের প্রবলেম, এগুলো নিট প্র্যাকটিস করতে হবে। প্রবলেমের তো কোনো শেষ নেই, আর এইভাবে খুব বেশি প্রবলেম করানো যায় না, তাও যতটা করানো যায় 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমি করাবো। টানা করতে গেলে অনেক সময় বেশি লাগে, ভিডিও লম্বা ভিডিও হয়ে যায়, সাইজ বেশি হয়ে যায়, তোমাদের একঘেয়ে লাগতে পারে। তো তার জন্য আমি যতগুলো করানো যায় 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে ততটাই করাবো। তোমরা দেখতে থাকো এবং প্রবলেমগুলো ভালো করে দেখে নিও। আমি ডেসক্রিপশনে কোশ্চেন লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কোশ্চেনগুলো দেখে নেবে ভালো করে। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করলাম।